পুরুষ আসমান, এবারও ব্যর্থ হলি রক্ষকের ভূমিকায়। দূরে ঠেলে দিলেই সবকিছু সমাধান হয় না, আগলে রাখতে জানতে হয় বেঈমান। যোগ গিলল আসমান, অস্বস্তি জেগে বসেছে তার বক্ষে। অবস্থা বেগতিক দেখতে চারু ছুটলো, এক গ্লাস পানি দ্রুত আনলো, কিন্তু আসমান ঠেলে সরিয়ে দিল, পান করলো না। খারাপ লাগছে, ডাক্তারকে ফোন করব? তুমি আঙ্কেলকে জানাও চারুলতা। জীবনে প্রথম সঠিকভাবে নিহা তার সম্পূর্ণ নামটি উচ্চারণ করেছে, তা খেয়াল করবার অনুভূতি আবিষ্ট নেই চারুর মাঝে। দ্রুত বেলাল রেবানের সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত জানাতেই থাকলো সবকিছু। তিনি কোম্পানিতে রয়েছেন এই মুহূর্তে। আসমানের ফোন প্রাইভেট করে উঠতেই তীর্থের কাকের ন্যায় অপেক্ষারত পাথর মানব অতি দ্রুত তা খানি চাপল। কামরুল গ্যাংয়ের নাম শুনেছ? গতকাল আমার কাছ থেকে বিদেশি মালের ডেলিভারি নিয়েছে। কোনো জরুরি মিশন আছে। বেশি কিছু জানা সম্ভব হয়নি। একটা মেয়ে তুলে নেওয়ার কেস সম্ভবত। অধর চেপে ধরল আসমান, নিয়ন্ত্রণ করলো নিজেকে। কামরুল স্বরাষ্ট্রমন্ত্রীর চেলা, ওঠা বসা মিশন মন্ত্রী সাহেবের ব্যক্তিগত প্রয়োজনে। স্বরাষ্ট্রমন্ত্রী। আসমানের স্মৃতির পাতায় ভেসে উঠল এক অন্তিম দৃশ্য এবং তার অভিশাপ স্পাত। এই এ কেমন কথা? তুই যেই হোস না কেন, একদম কিন্তু শেষ যাই না রাখিস। আমার মায় খাদ্যমন্ত্রী আর বাপ নিজের শরীর নিজে ডাইকা আনিস না। স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু আমার দুঃসম্পর্কের খালো লাগে। রায়হান। বিদ্যুৎ খেলে গেল যেন আসমানের শরীরে। ইচ্ছে হলো ফোনটি আছাড় দিয়ে ক্রোধ নিবারণ করতে, কিন্তু সেই বাসনা নিয়ন্ত্রণে আনলো ধাতব দেহে শক্তভাবে আঙুল চেপে। থ্যাংক ইউ। এতটুকুই। ফোন কেটে অতি দ্রুত উঠল, কাউকে কোনো প্রকার কথা বলার সুযোগ না দিয়ে হন হন করে সিঁড়ি বেয়ে উঠে গেল নিজের ঘরে। নিহাত এবং চারুলতা একে অপরের দিকে চাওয়াচাই ব্যতীত আর কিছুই করতে সক্ষম হলো না। মিনিট 15 মাথায় আসমানের দেখা মেল। দুশ্চিন্তায় পায়চারি করতে থাকা নিহাত তার অবয়ব লক্ষ্য করে থ হয়ে গেল। পুরো দস্তর তৈরি শুয়ে, সাদা শার্ট এবং কালো ক্রুপ সুটে আবৃত সর্বাঙ্গ, ভারী জুতোর সোলের শব্দ প্রতিধ্বনি তুলছে দেয়ালে দেয়ালে। রাত 11টার সময় তার এমন প্রস্তুত মনোভাব লক্ষ্য করলো চারুলতা। প্রশ্ন ছিল, বাবা আসছি, তুই কোথায় যাচ্ছিস? স্বরাষ্ট্র দপ্তরে। হতবিহ্বল হয়ে তাকিয়ে থাকলো চারু। সম্পূর্ণ জমে গিয়েছে সে। কিছুতেই যেন আসমানের উত্তর বিশ্বাস হচ্ছে না তার। এক মন্ত্রীর দপ্তরে এই রাত্রিরে এই ছেলে কি উন্মাদ হয়ে গেল? থামলো না আসমান, হেঁটে চললো দুর্বার ঘূর্ণিঝড় হয়ে বিনা বাক্যে। তাকে অনুসরণ করলো নিহাত। প্রশ্নের কোনো অবকাশ নেই এই অমানিসার দুয়ারে। পুনরায় যেন এক ধ্বংসকাব্য রচনা করতে চলেছে আজ, তারই এক বিধ্বংসী পূর্ব প্রস্তুতি। স্রোতধ্বনি ঠেকছে কর্ণগহ্বরে। ধীর গতিতে যেন বালুচরে আশ্রয় পড়েছে প্রবাহ। মৃদু দুলনি তার মিলিয়েছে উর্মির তরঙ্গের সনে। বায়ুমালা বইছে ফিসফিসিয়ে সুরে। এক অনবদ্য সঙ্গীতের স্বরলিপি রচনা করে যেন হ্যামলিনের বাঁশিওয়ালা অদ্ভুত এক আকর্ষণ শ্রবণাঙ্গ জুড়ে বহুক্ষণ রইল এই আসক্তিময় আবেশ। অতঃপর নেত্রপলক মিলল, ক্রমশ ঝাপসা হতে স্পষ্টতর হয়ে এলো দৃষ্টি। মাটিতে লুটিয়ে রয়েছে রোজা। ঠিক মাটি নয়, ধাতব মেঝে, বরফের মতন শীতলতায় ছেয়ে রয়েছে সম্পূর্ণ স্থান। হিম টুকরোর পরিণত হয়েছে যেন শরীর। কয়েক মুহূর্তের জন্য যথার্থ চালু হলো না মস্তিষ্ক, শুধুই অবোধ অনুভব। অতঃপর ধীরে ধীরে উপলব্ধি হলো পরিস্থিতি। নদীতে ভাসমান এক লঞ্চের ছাদে নেতিয়ে রয়েছে রোজা। তার ঠিক সামনে অদূরে চারিপাশে গোল হয়ে বসে আপনমনে তাস খেলে চলেছে হাতচাগোটা ধরনের কিছু লোক। নিষিদ্ধ তরলের কটু গন্ধের সঙ্গে মিশ্রিত হয়েছে আশেপাশের গন্ধ, দুর্গন্ধযুক্ত বায়ু। ঘন কালো গগনের ছায়াতল থেকে ভেসে আসছে লঞ্চের সাইরেনের আওয়াজ। বুড়িগঙ্গার ঘাট আপন মনে ধারণা করে নিল রোজা। ওই ওই, মাইয়ার হুঁশ আছে মনে হয়। কামরুল ভাইয়ের খবর দে। দুইজন লোক উঠে হড়বড় করে নিচতলায় নেমে যেতেই রোজা নড়ে চড়ে কোনোই ভর দিয়ে উঠল। তার হ্যান্ডব্যাগটি খানিক দূরেই রয়েছে, নাগালের মাঝে। মাথায় কি চিন্তা খেললেও জানে না। সেটি কাছে চেনে নিহাদের দেয়া টিজারটি পরিধানের কামিজের আড়ে লুকিয়ে ফেলল। প্রচণ্ড শীতে থরথর করে কাঁপছে তার সর্বাঙ্গ। নাক বেয়ে ঢুকছে হিম শীতল বায়ু। সম্পূর্ণ শ্বাসনালী কেমন অবশ্যই পড়েছে। রক্তাক্ত জমাট বেঁধে যেন পাথরে পরিণত হয়েছে অঙ্গ জুড়ে।
কিছুক্ষণের মাঝে ফিরে এলো কয়েকজন লোক, যাদের দলপতি বিশাল দেহী এক কুস্তিগিরের মতন দেখতে পুরুষ, সম্পূর্ণ কালো পোশাকে আধারে মাঝরাতে মাঝে রীতিমতো মিশে গিয়েছে যেন। শ্যামলা বর্ণের চেহারায় ঝুলছে একটি কুটিল প্রবাহ, অধরের কোণে জল করে ফুঁকতে থাকা সিগারেট। রোজার সম্পূর্ণ শরীর জুড়ে দৃষ্টি বুলিয়ে এনে তির্যক হাসল, সিগারেট ছোঁচে ধরি পিপির করলাম। ওহ পুতুল, তাহলে নাচার জন্য তৈরি? আপনারা কারা? আমাকে কেন তুলে এনেছেন? কি চাই আমার কাছে? জিভ দিয়ে শুষ্ক ঠোঁট ভিজিয়ে কামরুল নামক দলপতি ধীর গতিতে এগুলো রোজার উদ্দেশ্যে, যেন শিকারী এগোচ্ছে শিকারকে লক্ষ্য করে। অভিব্যক্তিতে লোভনীয় অনুভব, হাতের ভরে পিছিয়ে যেতে থাকলো রোজা। অজান্তে একটা সময় ধাক্কা খেলো শীতল ধাতু চিমনিতে। পেছনের জায়গা অবশিষ্ট নেই। কামরুল তার সন্নিকটে এসে থামলো, হাঁটু মুড়ে বসে মুখ থেকে সিগারেট সরিয়ে ধোঁয়া ছাড়লো ইচ্ছাকৃতভাবে, যেন তা রোজাকে অস্বস্তি দেয়। খুকু করে কেসে উঠলো রোজা, চোখ মুখ খিচে মুখ নামিয়ে নিল, কিন্তু পারল না। ধারলো নখরযুক্ত আঙুল তার চিবুকে ঠেকলো এতটা জোরে সঙ্গে যে কবুল ত্বকে আঁচড় দাগি ফেললো। জলুরিতে ফ্রি কুচকে তো রোজা তাকালো কামরুলের দিকে। চাই তো তোমার স্বামীকে পাখি, কিন্তু তুমিও মন্দ না, ভালো একটু অষ্টসে। স্বামীকে সবটাই ঢাইলা দিছ নাকি পবিত্রতা কিছু বাকি আছে? সংযতভাবে কথা বলুন মিস্টার। কাষ্ট হাসি হাসলো কামরুল, রোজার মুখের কাছে ঝুঁকে এলো। এই বুঝি ছুঁয়ে দিবে, কিন্তু দিল না, বরং তার গালে আঙুল বুলিয়ে যেতে যেতে বলল, সংযত? তাও এই কামরুল? শোনো পাখি, তুমি মনে হয় বুঝতে পারতেছো না কী পরিস্থিতিতে আছো তুমি। তোমার কোনো ডিমান্ড করার অধিকার নাই, বুঝলা? শুধু আমাদের ডিমান্ড ফুলফিল করবা, তাহলেই মুক্তি পাবা। রোজার সামনে দুপায়ে বসলো কামরুল, তারপর সিগারেটটি দূরে ছুঁড়ে অন্তিম ধোয়া পরিত্যাগ করে দুহাতের আঙুলগুলো একত্রিত করে মটকালো কিছুক্ষণ, আর মোড়া ভাঙার অঙ্গভঙ্গি করে ডাক ছুড়ল, ওই মোনা, যন্ত্রপাতি ন্যায় দেখি। একজন লোক হাজির হলো সহসাই। সারাশির মতন দেখতে একটি সিলভার ধাতুতে তৈরি যন্ত্র তুলে কয়েকবার চাপ দিয়ে দেখালো কামরুল। বুঝলা পাখি, এইটাই কিন্তু অনেক ব্যথা। তোমারে ভাল লাগছে, ব্যথা দিতে চাই না, তাই বলতেছি যা জিজ্ঞেস করব সুন্দর মতন বলবা, ওকে? একটি শক্ত ঢোক গিল রোজা। সারাশি থেকে দৃষ্টি সরাতে পেছনে হাজারো চাওয়া সত্ত্বেও কি হতে পারে বা হতে যাচ্ছে তার সঙ্গে। এইবার বলো দেখি, তোমার স্বামীর পুরা নাম কি? সে কি করে? কোথায় থাকে? তার দুর্বলতা কি কি? তোমারে ছাড়লো কেন? তার কাছ পর্যন্ত কিভাবে পৌঁছানো যায়? বলো বলো, শরম কইরো না। আসমানের সম্পর্কে জানতে চায়, আবার এটাও জানে বর্তমানে তাদের মাঝে কোনো বন্ধন নেই। ব্যাপারটা কি হলো? এরা কি ভাবছে আসমান আদতেই নীলাদ্রি রেমান বিলাল রেমানের ছেলে, তাকে ডিভোর্স দিয়ে দিয়েছে এমন কিছু? রেমান গ্রুপের ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী কি এরা? উত্তর যাই হোক, এরা আসমানের শত্রু এতটুকু নিশ্চিত। তাই এদের কাছে প্রিয়তমর কোনো প্রকার তথ্য প্রদানের অর্থই হয় না। যাতে দাঁত চেপে রোজা জবাব দিল, আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। আমার কোনো স্বামী নেই, আমি অবিবাহিতা। হাসলো কামরুল নিদারুণ শব্দ তুলে। আশেপাশে ঘিরে দাঁড়ানো লোকগুলো ওকে উদ্দেশ্য করে বলল, মারে মা, পাখি দেখি আবার নাটকও জানে। আমি নাটক করছি না, আপনারা ভুল মানুষকে পাকড়াও করেছেন। ও মা, এত বড় ভুল কিভাবে করলো কামরুলের লোক? চিন্তার বিষয় তো। নাটকীয় ভঙ্গিতে বলতে বলতেই রোজার বাম হাতের মুঠোয় নিয়ে তর্জনী আঙুলকে সারাশি চাপলো কামরুল। তার কালচে শুষ্ক ছোটে যথারীতি হাসির রেখা। খুব মজা না পাখি? রোজার সমস্ত শরীরের যন্ত্রণা তরঙ্গ ছড়িয়ে আঙুল সারাশিতে অতি জোরেই চাপলো কামরুল। তাতে চামড়া ছিঁড়ে রক্তপাত ঘটলো, হাড়ে পড়লো প্রচণ্ড চাপ। না চাইতেও বেদনায় কুকড়ে গেল রোজা। যন্ত্রণাবোধক ধ্বনি নির্গত হলো কণ্ঠ থেকে, ছিটকে এলো অশ্রু। তবুও দাঁতে ছোট কামড়ে সহ্য করে গেল সে। ছাড়লো তার আঙুল পাক্কা 1 মিনিট পর। ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। আঙুল না বাঁকায় রোজা ধারণা করলো হাড় ভাঙেনি, যদিও বাহ্যিক অবস্থা মর্মান্তিক। এইবার বলো, তোমার স্বামী? উফস,
এক স্বামীরে কিভাবে বাগে আনা চায় শুনছি আড়ালে আড়ালেই থাকে। তাইলে আমাদের রায়হান ভাইয়ার সাথে শত্রুমি ছিল কিসের? হাসলো রোজা। এই অবস্থায়ও তার অদরে হাসির উপস্থিতি লক্ষ্য করে কামরুলের ভ্রু কুঁচকে এলো। বাগে আনবেন তাও অমানিসাকে? ওই দানব এক ঘূর্ণিঝড়, যাকে আবদ্ধ করার চেষ্টা করলে ধ্বংস অবধারিত। বায়ু ঝড়কে কি আর আবদ্ধ করা যায়? রোজার দৃষ্টি উদ্গরিত সহ্য হলো না। এক ঝটকায় তার ঘাট চেপে ধরে পিছনের চিমনির সঙ্গে সজোরে ঠুকলো কামরুল। একবার, দুইবার, তিনবার। রোজার মাথা ফেটে রক্ত বেয়ে ভিজিয়ে ফেললো কাপড়। অতিরিক্ত তেজ শরীরে পাখি। দেখি এই তেজের মতন রক্ত আছে কতটুকু? রোজার সম্পূর্ণ পৃথিবী যেন তার সম্মুখে বন বন করে ঘুরতে আরম্ভ করলো। স্বরাষ্ট্রমন্ত্রী ইকবাল আহসান আজ কিছুটা উৎফুল্ল রয়েছেন। বিরাট এক ব্যবসায়ীর কাস্টমারের মালামালের নিরাপত্তা অজুহাত ব্যবহার করে বেশ বড় রকমের একটি অঙ্কের ডিল সম্পাদন করে তার সেক্রেটারি ডিল খাঁটি বাংলা ভাষায় বলা যায় ঘুষ। ব্যবসায়ী বর্তমানে তার অফিসের ঠিক বিপরীত প্রান্তে চেয়ারটিতে বসে আছে। আগামীকালই বিদেশে যাবে, খুব দামি তার সময়। তাই এমন রাতে এই মিটিংটা রাখা হয়েছে দপ্তরে। তাছাড়া কর্মচারীদের দেখানো দরকার মন্ত্রীমশাই কতটা কর্মচঞ্চল। চিন্তা করবেন না, সরকারি বাহিনীর ব্যাপারটা আমি মাথায় রাখবো, আপনার মাল আটকাবে না। ধন্যবাদ। আসলেই বড় বিপদে পড়ে গিয়েছিলাম এই মালামাল নিয়ে। এক ঝলক হাসি উপহার দিয়ে ইকবাল সাহেব নিজের চেয়ারে হেলান দিলেন। কণ্ঠ পরিষ্কার করে প্রস্তুতি নিলেন এক মহান ভাষণ প্রদানে, যা রাজনৈতিক বিভিন্ন জনসভায় প্রায়শই দিতেই হয় তাকে। মিথ্যার জালে নিপুণভাবে বোনা একটি ভীষণ ভাষণ শুনলে হয়তো ইবলিসও লজ্জাবোধ করবে। তবে আজ আর ভাষণ প্রদানের সুযোগ হলো না। মধ্যবয়স্ক সেক্রেটারি এক প্রকার হড়বড় করে বিনা অনুমতিতে ঢুকে পড়ল অফিসে। তাতে ত্যক্ত হয়ে কিছু উত্তপ্ত বাক্য ছুটতে উদ্যত হচ্ছিল, কিন্তু সহকারীর বাক্য তার আত্মা খাঁচা ছাড়া হওয়ার জোগাড় হলো এক লহমায়। কে আসছে? ধুর মিয়া, রাত বিরাতে মস্করা করো। কে আসছে জিজ্ঞেস করছি। যেই আসুক না কেন বিদায় করো, এখন দেখা করার সময় নেই। জমে গেলেন ইকবাল সম্পূর্ণ। নিজের শ্রবণ ইন্দ্রিয়কে বিশ্বাস করলেন না। কয়েক মুহূর্ত অপলক চেয়ে রইলেন। কে? সেক্রেটারি বলার সুযোগ পেল না। প্রচন্ড গুঞ্জন কানে এলো। এক ঝটকায় অফিসের দরজাটা খুললো, এতটা জোরে যে তার ঠাস করেই দেয়ালে গোত্তা খেলো। এক লাফে স্থান থেকে সরে পড়লো সেক্রেটারি। অভ্যন্তরে প্রবেশ করলো সাদা শার্ট এবং কালো ক্রুপ স্যুট পরিহিত। আসমান, ওই নিগুড় কৃষ্ণ গহ্বরে দৃষ্টিপাত করে ইকবাল সাহেবের কিছুই উপলব্ধিতে বাকি থাকলো না। তার দুয়ারে আজ হানা দিয়েছে স্বয়ং মৃত্যুদূত। সামান্যতম সময় ক্ষেপণ করলো না আসমান। ভেতরে ঢুকে দ্রুত পদক্ষেপে মন্ত্রী টেবিলের কাছে ঝুঁকে এলো। এক ঝটকায় শক্তিশালী মুঠোতে আঁকড়ে ধরলো মন্ত্রী সাহেবের কলার, টেনে তুললো গদি থেকে। ধারালো দৃষ্টি মেলালো আখিতে। সকল স্মৃতি যেন অন্তরে উদ্ঘাটিত হলো পুরনো ছবির অ্যালবামের মতন। কেবি গ্রুপের হাত জেকে বসেছিল সরকারের উপর। আসল ক্ষমতাবান দেশ চালক যেন তারাই। সুযোগ নিতে পিছপা হয়নি সরকারও। বিভিন্ন ছাড় এবং সুযোগের সুবিধার বিনিময়ে অসংখ্যবার ব্যবহার করেছে কেবি গ্রুপের হাতিয়ার। আপন রাজনৈতিক কিংবা কূটনৈতিক শত্রু ধ্বংস, তাকেই এইসব কার্যক্রমের প্রধান দায়িত্ব অর্পণ করা হয়েছিল। তাই এই বান্দার সম্পর্কে তার ধারণা কোনো শেষ নেই। স্বরাষ্ট্র দপ্তরে অফিসে আজ কর্মচারীগণ শুদ্ধ। বিপরীত প্রান্তে চেয়ারে বসে মাত্রই ঘুষ প্রদান করে কাজ আদায় করতে আসা ব্যক্তিটিও একদম লেপ্টে গিয়েছে আতঙ্কে। উপস্থিত নিরাপত্তা সদস্যগণ আপন আপন অস্ত্র উদ্যত করে আছে ঠিকই, কিন্তু থরথর করে কাঁপছে তাদের সর্বাঙ্গ। এ কোন মহাপ্লাবন এলো তাদের চৌকাছে। স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রীর কোটের কলার চেপে ধরেছে। ঠিক কতটুকু ক্ষমতার প্রয়োজন হয় বিনা বাক্যে এহেন গুরুতর কাজটি সম্পাদনের দুঃসাহস করতে? ফ্যালফ্যাল করে চেয়ে রয়েছে মন্ত্রী। তার বয়সে ছাপ পড়া চেহারায় এক আতঙ্কের অভিব্যক্তি খচিত। অবিশ্বাস্য দৃষ্টিতে দৃষ্টি মিলেছেন ওই নিগড় কৃষ্ণ গহ্বর নয়ন পানে। সম্পূর্ণ শরীর যেন তার স্থবির হয়ে পড়েছে। মৃত্যুদূতের মুঠোয় তিনি বন্দী সম্পন্ন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এগোতে চাইলে কাঁপা কাঁপা হাত তুলে তাদের থামতে ইশারা করলেন ইকবাল সাহেব।
দুর্বকে মোকাবেলা করলেন দানবের। প্রধানিত হয়েছে অধিক আগ্রাসনে কেয়ামতে পরিণত করবার কোনো প্রয়োজন নেই। ঝুঁকলো আসমান, অসহনীয় দৃষ্টিপাত করে সর্বাঙ্গে শিহরণ খেলানো বজ্র কঞ্চে মনশ্রীকে শুধালো। তথ্য নাকি মৃত্যু, কোনটা নির্বাচন করতে ইচ্ছুক? বাকরুদ্ধ সকলে। অমানিসা নির্দয়, সুযোগবিহীন, তবু আপনাকে দিচ্ছে। বিন্দুমাত্র অপব্যবহার এই ক্ষমতার আসনের ধ্বংস। টেবিল ঘুরে এলো আসমান, এক পা তুলে ধাপাস করে রাখলো ক্ষমতাবান গতিতে। শিহরিত হয়ে উঠল প্রত্যেকটি সত্তা, তবুও যেন সম্মোহিত আকর্ষণীয় দৃশ্যপথে এক নজর আপন গতি, এবং তারপর মেশিনের অবয়বে তাকালেন ইকবাল সাহেব। প্রশ্বাস টেনে হৃদযন্ত্র নিয়ন্ত্রণের অবাধ্য প্রচেষ্টা করলেন। তুমি কি চাও? অতি বিহ্বল কম্পিত কণ্ঠে জিজ্ঞেস করলেন মন্ত্রী। ঘামের ফোঁটা চুইয়ে নামছে তার ললাট থেকে কৃপায়। নিঃশ্বাস রুদ্ধ করে চেয়ে আছে অমানিসার পানে। পরাশক্তিধর ওই কণ্ঠ গভীর আবেদনে আদেশ করল। চাঁদ তার জ্যোৎস্না ব্যতীত অসম্পূর্ণ, আমার জ্যোৎস্নাকে চাই। জ্যোৎস্না অনুধাবনে তেমন কিছুই বাকি রইল না তার। কাঠের পুতুলের মতন বলতেই থাকলেন। আমি কিছুই জানি না। আমার বউয়ের চাচাতো বোন জোবাইদা আর্জি জানিয়েছিল, কামরুলকে কাই দিয়েছিল। এরপর যা করার ওরাই করেছে। কামরুল কোথায়? জোবাইদা জানবে। কলার ছাড়লো আসমান, যেন হাঁপ ছেড়ে বাঁচলেন ইকবাল সাহেব। শরীর থেকে ছেড়ে বেরিয়ে এলো, পড়তে চাইলেন কিন্তু গতিতে পাথর মানব অতি অবহেলায় পা তুলে রাখায় স্থির দাঁড়িয়েই থাকাই শ্রেয় মনে হলো। আসমান কি যেন ভাবলো, অতঃপর তীক্ষ্ণ দৃষ্টি ছুঁড়ে জানতে চাইল। এখন খাদ্যমন্ত্রীর বাড়িতে যাওয়ার মতন কষ্ট আমাকেই করতে হবে? লাফিয়ে উঠলেন ইকবাল সাহেব। না 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 না, এই নাসির, দ্রুত জোবাইদাকে খবর পাঠাও। ইমিডিয়েটলি আসতে বলো এখানে। সেক্রেটারি কোনো মতে মাথা নেড়েই ছুট দিল। আসমান দ্রুত মাথা দোলালো। প্রচুর সময় নষ্ট হবে, আমার সময় নেই। কিন্তু আপনি কামরুলকে ফোন দিন, জিজ্ঞেস করুন কোথায় আছে। আমি সামনেই দৃষ্টি পাতে যথেষ্ট ছিল। দ্রুত পকেট থেকে আইফোন খানা বের করে নাম্বার ডায়াল করলেন মন্ত্রী সাহেব। উপস্থিত অন্যান্যরা তার অবয়বে নিষ্পলক চেয়ে ভাবতে থাকলো, একটি দেশে স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে কারো গোলাম হতে পারে। কেউ অনুধাবনও পর্যন্ত করতে সক্ষম হলো না যে এই দৃশ্যপথে মনিবের চাইতেও গোলাম অধিক প্রভাবশালী। অপরদিকে বাইক নিয়ে দপ্তরের বাইরে অপেক্ষারত নিহাত চাইলেও আসমান তাকে ভেতর ঢুকতে দেয়নি। সব কি ঠিক আছে? বাইরে নিরাপত্তা সদস্যরা তার দিকে কেমন অদ্ভুতভাবে তাকাচ্ছে। এদিকে আবার রোজার উধাও হওয়ার চিন্তা ফুট করেই মাথায় এলো। রোজার বাড়িতে যাওয়ার সময় একটি গাড়িকে পাশ কাটিয়েছিল সে। ওই তল্লাটে কয়েকবার যাওয়া হয়েছে তার। কেবি গ্রুপের প্রভাব থাকাকালীন রোজার উপর নজরদারি রেখেছে, কিন্তু এমন গাড়ি প্রত্যক্ষ করেনি। মধ্যবিত্ত কিংবা তার থেকে সামান্য উপরের শ্রেণীতে জীবনযাপন করা মানুষগুলো গাড়ি ব্যবহার করবে না, স্বাভাবিক। ক্যাবের প্রচলনও কম। তবে কি নিজেকে প্রচণ্ড ব্যর্থ অনুভূত হলো নিহাদের। একটিবারও যদি জানলার কাছে ঝুঁকে দেখতো, রাগে দুঃখে বাইকের উপর খুশি হাঁকালো। ধাতুতে গ্লাভস থাকা সত্ত্বেও ব্যথা লাগলো, তবুও কিভাবে পারলো সে এতটা অবহেলা করতে। পদশব্দ শুনে আপন জগৎ থেকে বেরিয়ে দেখলো নিহাদ। দপ্তর থেকে বেরিয়েছে আসমান, হাতে একটি ছোট্ট কাগজের টুকরো, যেটা দ্রুতই প্যান্টের পকেটে চালনা করলো। হেঁচে এলো নিজের পোর্সের কাছে। কিছু জানতে পেরেছো? নিহাদের প্রশ্নে এক নজর তাকিয়ে সামনে জানালো আসমান। বুড়িগঙ্গার পরিত্যক্ত ঘাট, ঠিক যেখানে রায়হানকে শেষ করেছি। আর কোনো বাক্য খরচ না করে দ্রুতই গতিতে চড়ে বসলো আসমান। নিজের মাথায় হেলমেট চড়লো নিহাত। ইঞ্জিনের গর্জন তুললো বাইক, তাতে চাপা পড়লো নীরব ঘাতকে পোর্সের হুঙ্কার। প্লিজ বেঁচে থেকে ফুলটুসি, আমরা আসছি। আপন মনে বিড়বিড় করলো নিহাত। ছুটলো অত্যাধিক গতিতে, তারপরও আসমানের গায়েকে টেক্কা দিতে সক্ষম হলো না। দুনিবার বায়ু ঝড় তুলে সেটি ছুটে চলেছে নগরের সড়ক পথ বেয়ে। ব্যস্ততম স্থানেও থামবার বিন্দুমাত্র প্রচেষ্টা চালাচ্ছে না। একের পর এক ওভারটেক করে যাচ্ছে, বন বন করে ঘুরছে স্টিয়ারিং, ছাপে যাচ্ছে সকল সীমারেখা। নয়ন জুড়ে এক গভীর অভিব্যক্তি, অসামান্য আক্রোশ। সিগন্যাল পর্যন্ত কেটে ছুটে গেল ঝিমে পড়া ট্রাফিক পুলিশ। শুধুমাত্র এক ঝলক বিদ্যুৎ দেখতেই পেল যেন। এরপরই শূন্যতা বায়ুর ঝাপটা মেখে দিয়ে গিয়েছে তার শরীরে।
লঞ্চের ছাদে সম্পূর্ণ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে রোজার শরীরখানে। দূর থেকে দেখলে মানুষ হিসেবে গণ্য হবে না। মাথার কবজি, হাতের আঙুল, পায়ের আঙুল কোনো কিছুই বাদ যায়নি ক্ষত বিক্ষত হওয়া থেকে। খুব ক্ষীণভাবে ওঠানামা করছে, চলছে তার বুক। এখনো প্রাণ রয়েছে বক্ষপিঞ্জরে বন্দি হয়ে। আরেকটু আঘাত হলেই হয়তো তাহলেই নিঃশেষ হবে সবকিছু। তবুও মুখ খোলেনি রোজা। চর থাপ্পড় অদর ফেটেছে, নির্গত করা সম্ভব হয়নি একটি মাত্র শব্দ। এক রমণী এতটা দৃঢ় চিত্তে অধিকারী হতে পারে তা রোজাকে না দেখলে এর আগে উপলব্ধি করতে সক্ষম হতো না কামরুল। ঘেমে নিয়ে একাকার হওয়া শরীরের শার্টখানার বোতাম খুলে তীব্র দৃষ্টিতে রোজার দিকে চেয়ে সে বিড়বিড় করল, খুব কঠিন মন না তোমার? ভেঙেছি গড়েছি বহুবার নিজেকে, আর ভাঙার আতঙ্ক হয় না চিত্তে। অত্যন্ত ক্ষীণ শোনালো কণ্ঠস্বরটি। তবুও কামরুলের শরীরে জ্বালা ধরে গেল যেন। মাইয়া মানুষের চিত্ত অবশ্যই লড়ে পাখি, কখনো নড়ে জানো? বাঁকা এসে নিজের লোকেদের ইশারা করলো কামরুল। ক্ষুধার্ত জন্তুর মতন তারা ঘিরে ফেললো রোজাকে। আজ জাগরণও বুঝতে সময় লাগলো না কি হতে যাচ্ছে। এক টানে তার কামিজের অংশ ছিঁড়ে ফেলা হলো, উন্মুক্ত হলো, হয়ে পড়লো উদর। নিঃশ্বাস অবরুদ্ধ করে ফেললো রোজা। না, কিছুতেই না। ইতিহাসের পুনরাবৃত্তি সে প্রাণ থাকতে হতেই দিবে না। হয়তো আসমান তারপরও করে না, কিন্তু এই ঘটনার পর সে যেভাবে ভাঙবে সেই ভাঙন সৃষ্টির অন্তিম দিন পর্যন্ত পূরণ হবে না। প্রথমজন ঝুঁকে আসতে খোদার নাম নিয়ে কোমরে গুজে নেওয়া টিজারটি তুলল রোজা। ক্ষতবিক্ষত আঙুল তা হলো প্রচণ্ড কষ্টসাধ্য, তবুও একবার কালেমা পড়ে নিল নিজের অজান্তে, অতঃপর অতর্কিতে সেটা চেপে ধরল একজনের ঘাড়ে। বিদ্যুতের ঝটকায় এক মুহূর্ত কেঁপে কেঁপে মেঝেতে লুটিয়ে গেল সে। বাকিরা অবাক হয়ে গেল। সুযোগটি নিল রোজা। সকল বেদনা উপেক্ষা করে উঠল, চড়া হলো দ্বিতীয় জনের উপর। দুই আঙুল একত্রিত করে ঠুসলো চোখের ভেতর। গগন বিদারী আর্তনাদ। লুণ্ঠিত হলো অপরজন মেঝেতে ছুটে গিয়ে পায়ের পাতায় আঘাতে হোঁচট খেল রোজা বারংবার। তবুও সুক্ষেপ নেই তার উদ্দেশ্য। লঞ্চের রেলিং জানে চাইলে এই অবস্থায় পলায়ন করতে পারবে না। একটি মাত্র উপায়, আত্মাহুতি। পৌঁছেও গেল, কিন্তু সম্ভব হলো না বিসর্জন। দুজনের বলিষ্ঠ হাত তাকে টেনে হিঁচড়ে আনলে, চেপে ধরলো মেঝেতে। এগিয়ে এলো কামরুল, জোরে ঝটকা লাথি হাঁকালো উদরে। পাখি শোনা বইলাভ লাভ নেই, একটা টিজারটি সহসাই তার মুখ বরাবর ছুড়ল রোজা। হতচকিত হয়ে গেল সকলে। সুযোগ বুঝে হামাগুড়ি দিয়ে এগোলো, কিন্তু যাত্রা থামলো চিমনিতেই। তার মাথা চেপে পুনরায় বার কয়েক ঠোকা হলো। সমস্ত শক্তি যেন বেরিয়ে গেল শরীর থেকে, আর সম্ভব নয়। তবুও মানতে নানা চন্তর দুর্বল হাতেই ঠেলতে থাকলো কামরুলকে। দুজন এগিয়ে এলো, চেপে ধরল রোজার উভয় বাহু। একজন ঘাড়ে, অপরজন পিঠে। মুখে বসাতেই গেল ঠিক তখনই থপ থপ মৃদু ধ্বনি রাত্রির আবহে শোনালো প্রকম্পের ন্যায়। রোজা উভয় পাশ থেকে লোকগুলো এলিয়ে গেল ধাতব মেঝেতে। উষ্ণ রক্তে পরিপূর্ণ হলো অঙ্গন। ঝাপসা দৃষ্টিতে তাকালো রোজা। সে তখনও আবদ্ধ কামরুলের হাতে। নিহাত হাতের রিভলভার থেকে তার ধোঁয়া নির্গত হচ্ছে। তখনও টকটকে দৃষ্টিতে চেয়ে আছে, যেন তাণ্ডব লীলা আরম্ভ করবে এক্ষুনি। চেয়ে থাকলো রোজা এক দৃষ্টে। ভারী পদক্ষেপে শব্দ শোনা গেল। ধাতব সিঁড়ি বেয়ে লঞ্চের ছাদে উঠে আসছে কেউ। রোজা নিহাদের উপর থেকে দৃষ্টি হচ্ছে তাকালো। প্রথমে কিছুই টের পেল না, অতঃপর আধারে চাদর সরিয়ে সম্মুখে এলো অমানিসা। উভয়ের দৃষ্টি মিলিত হলো। থমকে পড়লো পাথর মানব নিজের জায়গায়। রোজার ভগ্নপ্রায় অবয়বে নিগুড় দৃষ্টি বোলালো। ওই দৃষ্টির মাঝে এক ঘূর্ণিপাকের উদ্ভব ঘটল, যে ঘূর্ণিপাকের প্রলয়ে অবমনিত হবে ধরিত্রীও। কিন্তু ঘূর্ণিপাক একলা নয়, তার সঙ্গে রয়েছে অনুভূতির জোয়ার। চলচলে সবুজের অশ্রু যেন একটি মাত্র ফোঁটা ডান নয়ন বেয়ে নেমে গেল কপল থেকে মাক্সে। দাঁড়িয়ে থাকতে পারল না রোজা। শূন্য অনুভূতি হচ্ছে তার। হাঁটু ভেঙে মেঝেতে বসে পড়ল, বিলীন হলো ওই দৃষ্টির মাঝে। কি আছে ওই দৃষ্টি জুড়ে? আফসোস এবং অপরাধ বোধ। তাদের সঙ্গী অশরীরী অধিপতি নরকরাজ। মুষ্টিবদ্ধ হলো চাঁদের হাত, এতটা জোরে সহিত যে তার আঙুলের ফাঁক বলে চপচপ ধারায় হাতে গলিত থাকলো হতে রক্তিম প্রবাহ বিসর্জন। আসমানের পড়শে পরিত্যক্ত ঘাটের সামনে থামলো।
চাকার কর্কশ আর্তনাদ তুলে এক ঝটকায় দরজা খুলে বাইরে পদক্ষেপ রাখলো অমানিসা। দুর্বোধ্য প্রজ্বলন তার দৃষ্টি জুড়ে। ধাতুর তৈরি টার্মিনাল চলে গিয়েছে ঘাট পর্যন্ত, খানিক ব্রিজের মতন দেখতে, যার ওপাশে কয়েকটি লঞ্চ ভাসমান। জনমানবের চিহ্নটুকু নেই যেন কোথাও, শুধু সুদূরে লঞ্চ আসা যাওয়ার সময়কালে সাইরেন আওয়াজ প্রতিধ্বনি হয়ে চলেছে। নিহাদের বাইক এসে থামলো পিছনে। পা নামিয়ে এসে হেলমেট খুলতে খুলতে আসমান এগোলো। প্রথমে হাঁটলো, এরপর রীতিমতো ছুটতে আরম্ভ করলো। ধাতব ব্রিজের উপর তার ভারী পদক্ষেপের আওয়াজ রাত্রির নিস্তব্ধতা ভেদ করলো সহসায়। নিহাদ অনুসরণ করে আসছে। কোমরে গুজে রাখা রিভলভারটা তার হাতে উঠে এসেছে। সতর্ক দৃষ্টি বুলিয়ে চলেছে চারিদিকে। শত্রু লুকিয়ে থাকতে পারে। উভয়ের চলনে এতটাই জোর যে কাঁপতে থাকলো টার্মিনাল। তবুও থামলো না আসমান। ছুটে চলছে দুর্বার ঘূর্ণিঝড়ের মতন। ইতিহাসের পুনরাবৃত্তি সে গড়তে দিবে না, কিছুতেই না। পরাশক্তির আগমনের প্রভাব উপলব্ধি করেই যেন দ্বিতীয় লঞ্চটির ভেতর থেকে ঘাটে লাফিয়ে নামলো দুজন। কেডারে? এতটুকু চিৎকার করা সম্ভব হলো। আসমানের শক্তিশালী হাত আবদ্ধ হয়ে গেল তার গ্রীবায়। এক ঝটকায় আশ্রয় ফেললো ঘাটের উপর। হতবাক অপরজন দ্রুতই নিজের অস্ত্র উদ্যত করতে নিল, কিন্তু নিহাদের তড়িৎ ক্রিয়ায় সে লঞ্চের সম্মুখভাগেই ধাক্কা খেল। উভয় বাহু তার পিছমোড়া করে নিহাত ধরে রাখলো। আসমান গভীর স্বরে শুধল। রোজা কোথায়? তার কণ্ঠের অশরীরী প্রভাবে অজান্তে বুক কেঁপে উঠল, যেন শ্রিয়মান উত্তর এলো। লঞ্চের ছাদে। এতটুকুই, কোনো সুযোগ দিল না আসমান। দুহাতে চাপলো তার মাথা, একবার ডানে এবং অতঃপর বামে মোচড় দিল। অশ্রাব্য একটি আর্তনাদ উচ্চারিত হলো। শুধু নিথর শরীরে এলিয়ে পড়লো মুহূর্তে। নিহাদের দিকে তাকিয়ে রইল আসমান। তার ধরে রাখা ব্যক্তির দিকে এক পলক মাত্র চেয়ে আদেশ করল, ফিনিশ হিম। গুরুর মাঝে নির্দয় মনোভাব লক্ষ্য করে নিহাত কিঞ্চিত আতঙ্কিত হলো, কিন্তু তার ক্রোধের আজ সীমা ছাড়িয়েছে। কত বড় দুঃসাহস এদের! রোজার দিকে হাত বাড়ায়, নিজের অস্ত্রটি কপাল বরাবর ছেঁকিয়ে মৃদু ধ্বনি তুলে বুলেট ছুঁকে দিল নিহাত। রক্ত ছিটকে আচ্ছাদিত করলো সুদর্শন চেহারা। সামান্যতম কাঁপল না তার হাত। লঞ্চের ভেতরে ঢুকেই দ্রুত সিঁড়ি বেয়ে 2 তলায় উঠল আসমান। ছাদ 3য় তলার উপর। এদিকটা ডেক হিসেবে ব্যবহৃত হতো। 3 জন বান্দা সিগারেট ফুঁকতে ফুঁকতে কি যেন রসের আলাপ করেছিল। আসমানের অতর্কিত উপস্থিতি তাদের ভরকে দিল। কে রে তুই? কোনো জবাব এলো না। স্থির দণ্ডায়মান আসমান আধারের সঙ্গে মিশে তাতে তার অভাব ঠেকলো ভীষণ অশুভ। জবাব দেস না কে? আক। বাক্য সম্পূর্ণ করা হলো না। আসমানের হাতে উঠে এলো কাফের অগ্রভাগে লুকিয়ে রাখা ছোট অথচ কার্যকরী ব্লেডটি। ক্ষিপ্র গতিতে এগুলো তার বাহু রক্তের ফিনকি তুলে ব্লেডটি গেঁথে গেল লোকটির ঘাড়ে। বিস্ফোরিত হলো নয়নজোড়া। একঝাঁক বিস্ময় তাতে। অপরজনও তাতে বিহ্বল হয়ে অস্ত্র খুঁজতেই লাগলো। নেশার গড়ে অসাবধানতায় ফেলেছে আশেপাশে কোথাও পেল। মেঝের পড়া অবস্থায় হামাগুড়ি দিয়ে এগিয়ে হাত বাড়লো ধরায় আশায়, কিন্তু সেই হাতে ভারী বুট চেপে বসল। কুকি উঠে মাথা তুলে তাকালো। শুভ্র শার্টে ল্যাপচানো রক্তিম তরলে আসমানের অস্তিত্ব যেন বিভীষিকার প্রতীক। আসমান জোর বাড়ালো, তাতে হাতের আঙুলের হাড় কটমট করে ভাঙতে লাগলো। এক এক করে চিৎকার তুলতে গেল, সম্ভব হলো না। মুখে চেপে গেল হাত, যেন দম আটকে ফেলবে। প্রচন্ড ক্রোধ তার। কিসের ক্রোধ এত? অনুধাবন সম্ভব হলো না। এর পূর্বে দৃষ্টি হার মানলো। অজ্ঞান হয়ে লুটায়িত হলো মেঝেতে। অপরজনে দূরে রেলিংয়ের কাছে দাঁড়িয়ে ছকছক করে কাঁপছে। আসমান দৃষ্টি মেলাতেই 2 হাতে জোর করে কাঁদতে কাঁদতে বলল, আমার মায়েরেন না ভাই, মায়েরেন না। আমার বিবি আছে, একটা বাচ্চা আছে। এগোতে গিয়েও অতর্কিতে থমকালো আসমানের পদক্ষেপ। এক মুহূর্তে দ্বিধা অনুভব করলো। নিহাত উঠে পড়লো উপরে। চারিপাশে তাকিয়ে আসমানকে দেখল। মুখোমুখি দাঁড়িয়ে থাকতে একজনের। নিজের অস্ত্র তুলে সে বান্দাকে নিঃশেষ করতে যাচ্ছিল, কিন্তু আসমান এক হাত তুলে তাকে থামালো, জানালো, উপরে যাও, আমি আসছি। নিহাত প্রশ্ন করার চেষ্টা চালালো না। রোজাকে সুরক্ষিত করাটা বর্তমানে অধিক জরুরি। তাই সে দ্রুত 3য় তলায় উঠল। অপরদিকে আসমান কাঁপতে থাকা লোকটার দিকে এগিয়ে তার ঘাড় চেপে ধরল। এক মুহূর্ত দৃষ্টিপাত করে সজোরে
ঠুকলো তার মাথা। রেলিংয়ে ক্ষত হয়ে চুইয়ে পড়লো রক্তধারা। নিজের ইতি যেন সামনেই। এমন অনুধাবনী হলো আসমান তাকে নিজের কাছে টেনে অসহনীয় এক কণ্ঠে জানতে চাইল। তুই কি আমার জ্যোৎস্নাকে স্পর্শ করেছিস? কয়েক সেকেন্ড লাগলো লোকটির ঝুঁকে উঠতে, তারপর জোরে জোরে মাথা নাড়ল। একদম না ভাই, আমি কিছু জানি না, কিছুই করি নাই। আমরা শুধু গার্ডে আসিলাম, শুধু দেখছি একটা অজ্ঞান মাইয়াকে ছাদে নিয়ে গেছে, এরপর জানি না। আল্লাহর কসম ভাই। আরো একবার রেলিংয়ে ঠুকতে তাকে ঠুকলো আসমান। দ্বিতীয়বারও নাক ফাটলো। পুনরায় নিজের দিকে ঘুরিয়ে আদেশ করলো অমানিসা। কথায় কথায় আল্লাহর কসম দিবি না। মৃত্যু বুঝি আসন্ন, কিন্তু লোকটিকে হতবিহ্বল করে দিয়ে আসমান তাকে ছেড়ে দিল। উন্মুক্ত হতেই ফ্যালফ্যাল করে অবিশ্বাস নিয়ে তাকালো সে। পর মুহূর্তে এক ছুটে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। আসমান সুক্ষেপটুকু পর্যন্ত করল না। দ্রুত উঠে পড়ে 3 তলা পেরিয়ে পৌঁছালো ছাদে। অতঃপর যা দেখলো তা তার হৃদস্পন্দন থামিয়ে দিল যেন সম্পূর্ণ। 3 বছর আগে সেই বিভীষিকা, আপন ব্যর্থতা, ভালোবাসা এবং সন্তানকে হারানো সুতীব্র যন্ত্রণা স্মরণে আসছে জোরালোভাবে। সমস্ত শরীর প্রজ্বলিত হয়ে প্রতিশোধ বাসনা, রোজার সমস্ত অবয়ব যেন অন্তরে খচিত হলো। যন্ত্রণাদায়কভাবে মেঝেতে বসে পড়েছে মেয়েটি, সকল শক্তি হারিয়ে। তার বিধ্বস্ত অস্তিত্ব এবং তাকে ধরে রাখা পুষ্টির আক্রোশ এক লহমায় অভ্যন্তরে জন্ম দিল রক্ত পিপাসা, অগ্নুপাত ঘটালো মহাপ্রলয়ের। সবটা ঘটল অত্যন্ত দ্রুত। বায়ুর গতিতে এগুলো আসমান। এক হাতে ছটকায় কামরুলকে রোজার কাছ থেকে সরিয়ে তার দুবাহু মুচড়ে ধরল। পালনের গোছের কামরুলও নাচরবান্ধা নয়। অত্যন্ত শক্তি প্রয়োগ করে নিজেকে ছাড়িয়ে পাল্টা আঘাত হানলো আসমানের মুখ বরাবর। সামান্য পেছনে সরে গেল পাথর মানব, কিন্তু তাতে তার ক্রোধ শুধু দ্বিগুণ মাত্র ধারণ করল। রোজা সম্পূর্ণ এলিয়ে পড়েছে নিজেকে, বহু কষ্টে ধরে রেখেছে এখনো, যেন চেতনা না হারায়। প্রসারিত নয়ন মেলে অবলোকন করে চলেছে ধ্বংসযজ্ঞ। আসমান এবং কামরুল একে অপরের মুখোমুখি, কেউ কারো থেকে যেন কম নয়। তবু আসমানের দৃষ্টিতে ফুটে ওঠা বিভৎস অনুভূতিটুকু রোজা এড়ালো না। কাঁপলো তার হৃদয় প্রিয়তমর চিন্তায়। ছাড় দিতে নারাজ আসমান কামরুলকে টপকে তাকে আশ্রে ফেলে মেঝেতে উঁচু করে। ততক্ষণে আঘাতে তার কপালের অংশ কেটে রক্তধারা বইছে, পরোয়া নেই। কামরুলকে চেপে ধরে ডান হাতটি পেছনে টানলো আসমান। ঝুঁকে কানে ফিসফিস করলো, এই হাত দিয়ে ওকে স্পর্শ করেছিস তাই না? তোকে আমি হাকার প্রতিধ্বনি হলো সমগ্র স্থান জুড়ে। তার হাতটি শক্ত এক মোচড়ে বাঁকিয়ে দিয়েছে আসমান। কট কট করে ভেঙেছে হাড়, তবুও থামলো না দানব। হাতটি সম্পূর্ণ বাঁকিয়ে ঠেকালো পিছে। যন্ত্রণার তীব্রতায় অপর হাত দিয়ে মেঝেতে থাবা দিয়ে ধরলো কামরুল, কিন্তু মাসো লাভ হলো না। মনিবের এই অবস্থা পর্যবেক্ষণ করে অবশিষ্ট দুজনও ছুটলো, কিন্তু নিহাদের বাধার সময় পতিত হলো সহসায়। ক্ষিপ্র গতিতে একজনের মাথা পাকড়াও করেও সোজা ছাদের রেলিং থেকে বুড়ি গঙ্গায় ভাসালো সে। অপরজন পেছন থেকেই তার ঘাড়ে চেপে বসলো ঠিকই, কিন্তু অতিরিক্ত সুবিধা করা সম্ভব হলো না। 2 হাতে তার কাঁধ আঁকড়ে ধরে মাথার উপর থেকে এক টানে সামনে এনে মেঝেতে ফেললো নিহাত। সহসায় চড়ে বসলো বুকে, গলা চেপে ধরে আক্রোশে শুধালো, ভুল জায়গায় হাত দিয়ে ফেলেছিস, চরম ভুল। তোর বউ লাগে? আমার বোন লাগে। পাল্টা চিৎকার ছিল নিহাত। রিভলভারটা স্পর্শ করলো তার গলায়। একটি মাত্র বুলেট ছিটকে উঠল। তবুও নির্দয় হৃদয় জীবনে যাদের আপন ভেবেছে তাদের তরে এইটুকু মাত্র নিষ্ঠুরতা কিছুই নয়। একটি ভাঙা হাত নিয়েও উল্টো আসমানকে পাল্টা মেঝেতে ঠেললো কামরুল। পুরুষটির শক্তি শরীরে অত্যাধিক, তাকে এক হাতে মেঝের সঙ্গে ঠেসে ধরার প্রচেষ্টা কামরুলের। আসমান কয়েক সেকেন্ডের জন্য বেকায়দায় পড়ে গেল। দ্রুত চিন্তায় ভাবতে থাকলো পাশা পাল্টানোর উপায়। কামরুলের হাতটি উঠে এলো মেঝেতে ছড়িয়ে থাকা ধারালো প্রান্তের স্ক্রুড্রাইভারটি সজোরে গাঁততেই গেল আসমানের চোখে, কিন্তু তড়িৎ প্রতিক্রিয়ায় মাথা সরিয়ে ফেলল দানব। কামরুলকে টাক্কা দিতে চাস? কোন বাপের বেটা তুই শালা? আমি শুধুমাত্র আমি, বাপকে খুঁচিয়ে দরকার কি? আসমানের দৃষ্টিতে
অদ্ভুত এক প্রভাব লক্ষ্য করা গেল, যা ক্ষণিকের জন্য কামরুলকে স্তম্ভিত করে তুলল। কিছুটা দূর থেকে সবটা পর্যবেক্ষণ করে যাওয়া রোজা আর বসে থাকতে পারল না। আসমানকে সাহায্য করা দরকার। নিহাত ব্যস্ত আছে দুজনকে টেক্কা দিতে। আশেপাশে খুঁজে একটি বেল্ট খুঁজে পেল সে, যেটা দিয়ে কিছুক্ষণ আগে তাকে আঘাত করে চলেছিল কামরুল। কাপা কাপা ভঙ্গুর আঙ্গুলও তুলে নিল, সর্বশক্তি প্রয়োগ করে তুলল নিজের শরীরটাকে। পায়ে পায়ে টলতে টলতে পৌঁছালো কামরুলের পেছনে। তার সম্পূর্ণ মনোযোগ আসমানের মাঝে আবদ্ধ। এতটা ভারী শরীরের চাপে ছেলেটি আবদ্ধ হয়ে গিয়েছে সম্পূর্ণ। এক নজর মিলালো আসমানের সঙ্গে রোজার দৃষ্টি। তীব্রভাবে মাথা নাড়ল, তবুও বেপরোয়া রোজা। কামরুলের হাতের স্ক্রু ড্রাইভারটি তার হৃদয়ে ভয় ধরিয়ে দিয়েছে। তাকে আঘাত করেছে ঠিক আছে, কিন্তু আসমানের শরীরে আর একটি কলঙ্কের দাগ সহ্য করা অসম্ভব। রীতিমতো দৈবিক বলে প্রাপ্ত শক্তিটুকু ব্যবহার করে রোজা বেল্টের মাঝে ফাঁস তৈরি করে পেছন থেকে কামরুলের গ্রীবায় জড়ালো। ভরকে গেল বেচারা। সুযোগটি ভালো মতোই নিল সে। জোরে টানে শক্ত করলো বেল্টের বাঁধন। তাতে ফাঁসির দড়ির মতন কামরুলের কণ্ঠ চেপে বসলো মুহূর্তে। স্ক্রুড্রাইভার হাতে ছিটকে গেল, পেছনে পড়লো ভারসাম্য হারিয়ে। এর বেশি অবশ্যই কিছু করা সম্ভব হলো রোজার পক্ষে। বেল্টটি চেপে ধরলো, জোরালো টানে রোজাকে নাড়িয়ে দিল। কামরুল লাফিয়ে উঠে চিৎকার ছুড়ল। খা অশ্রাব্য শব্দটি ঠিকমতো শ্রবণ করাও সম্ভবপর হলো না রোজার পক্ষে। বলিষ্ঠ হাতের চরের ধাক্কায় তার সম্পূর্ণ শরীর ঝনঝন করে উঠল, ছিটকে পড়লো মেঝেতে। এবার আর নড়চড় সম্ভব হলো না। দৃষ্টি মেলে অবলোকন করলো আসমান। আবারও আঘাত। তার সামনে ওই কৃষ্ণ গহ্বরে যেন সৌরঝড়ের উদ্ভব ঘটল। অতি মানবীয় শক্তির তোড়ে কাঁপলো মুছো উঠল আসমান। স্ক্রুড্রাইভারটি বাগড়ে নিয়ে পেছন থেকে এক লাফে ঝাঁপিয়ে পড়ল শত্রুর ঘাড়ে। হিংস্র চিতাবাঘ যেন অপ্রস্তুত কামরুলের ঘাড়ে গেঁথে দিল সম্পূর্ণ 1 ইঞ্চি। ফিনকি দিয়ে ছাড়ল রক্তধারা। তার সঙ্গে অমানবিক হাহাকার, তবুও ক্ষান্ত দিল না আসমান। অস্ত্রটি বের করলো টেনে, আঘাত হানলো পুনরায়, একের পর এক দ্রুত গতিতে। দোয়াশায় দৃষ্টিতে অজান্তেই গুনতে লাগলো রোজা, ঠিক প্রথম দিনের ন্যায়। 1 2 3 4। যেন রোজা শরীরের প্রতিটি অপর ঘাতের দ্বিগুণ প্রতিদান। কোনো খামতি নেই, চলমান প্রলয়। তার এমন ভয়াবহতা লক্ষ্য করে কাঁপলো অন্তর। আর্তনাদ উঠল গগন কাঁপিয়ে, তবুও নির্দয় ধ্বংস অধিপতি। 32 বারের হামলায় হাত শুভ্রতায় আচ্ছাদিত অবয়ব রক্তিম ধারায় রেঙে উঠেছে। চেনার অবকাশ মাত্র নেই, তবুও নৃশংসতার ক্ষুধা মেচেনি কামরুলের বলে কেউ অবশিষ্ট নেই। শুধুমাত্র যেন এক মাংসপিণ্ড, সেটিরই ক্ষীণ প্রাণ সংযুক্ত সত্তার মাথার চুল ধরে টেনে নিয়ে চলল চিমনির কাছে। অতঃপর নিজের মুখোমুখি করলো নরকরাজ। অন্তিম একটি মাত্র বাণী উচ্চারণ করলো পুরুষ রূপী রাক্ষসটির উদ্দেশ্যে। জ্যোৎস্নাকে ছোঁয়া অসাধ্য, শুধুমাত্র এর স্নিগ্ধতা অনুভব সম্ভব। ঝুঁকলো আসমান, বজ্রকণ্ঠে ঘোষণা করলো মৃত্যু পরোয়ানা। জ্যোৎস্নাকে ছোঁয়ার দুঃসাহস করেছিস, এর একমাত্র প্রতিফল মৃত্যুদণ্ড। অতঃপর যা ঘটলো তা কোনো মানবের রূহ কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। কামরুলের ঘাড়ে শক্তভাবে নিজের হাত জড়ালো আসমান। পাকড়াও করে ধাতব শীতল চিমনিতে ঠুকলো তার মাথা। অগুণতিবার কর্কশ ধ্বনি এবং হাহাকারের মিশ্রণে যেন অশরীররাও আজ আতঙ্কিত হলো। হাতের মুঠোয় চুরমার হলো মাথার খুলি, তবুও ক্ষান্ত হতে নারাজ ক্ষুব্ধ অন্তর। চলো তাণ্ডবলীলা, যতক্ষণ না সামান্যতম প্রশান্তি অনুভূত হচ্ছে। রক্ত পিপাসা মিটবার নয়, তার চাই এই অশুভ আত্মার আরো রক্ত চাই। আসমান ভাই, কানে গেল না ডাকটি, শুধুমাত্র গমগমে আওয়াজ হয়ে গোত্তাকে ফিরে গেল যেন আপন অভিশপ্ত জগতে বিচরণরত আত্মার মুক্তি নেই। হাতের মাঝে কামরুল বলতে কিছুই অবশিষ্ট নেই, তবুও আঘাত হেনেই চলেছে একের পর এক। এলিয়ে পড়েছে নিথর শরীরটি, বারংবার তুলে ধরেছে, আবারও মেটাচ্ছে আক্রোশ। চলমান প্রক্রিয়াটি চক্রের মতন আবর্তিত হয়ে চলেছে। আসমান ভাই থামো। জাপটে ধরল নিহাত আসমানকে পেছন থেকে। 2 বার ধাক্কা খেয়ে সরে যেতে হলো, তবুও হাল ছাড়ল না। অন্তিমবার আপন মানুষটির সর্বাঙ্গে বাহু জড়িয়ে সজোরে আলিঙ্গন করল নিহাত, যেন দুর্বার বালু ঝড়কে প্রশান্ত করার ক্ষীণ প্রচেষ্টা। থামো, মরে গেছে আর না, থামো। অবশেষে সামান্য চলল
হিমালয় ছুড়ে দিল কামরুলের গাট্টা গোট্টা গরনের ধ্বংসপ্রাপ্ত শরীরটাকে দূরে অত্যন্ত অবহেলায়। একবার ইচ্ছে হলো নদীতে ছুঁড়ে ফেলে দিতে, কিন্তু পরবর্তীতে সিদ্ধান্ত বদল না, সকালের ক্ষুধার্ত কাক এবং শকুনের দলের মহাভোজের দরকার। নিজেকে ঝাড়া দিয়ে সরে দাঁড়ালো আসমান। নিহাত মৃদু কণ্ঠে জিজ্ঞেস করল, ঠিক আছো? লঞ্চের ছাদটি যেন বর্তমানে বদ্ধ ভূমির চেহারায় ধারণ করেছে। এদিক সেদিক লুকিয়ে রয়েছে প্রাণহীন দেহ। কামরুলের দেহ নয়, এক পিণ্ড মাত্র শুধু, হাড়গোড় রক্ষিত কিছুই নেই। রক্তিম প্রবাহে তলিয়েছে সমগ্র অঙ্গ। চিনচিনে ব্যথা উঠল বুকে। না, এই দৃশ্যপট উপলব্ধি করে নয়, আতঙ্কের বিষয়বস্তু স্মরণে আসতেই পাই করে ঘুরে দাঁড়ালো আসমান। কিছুটা দূরে ধাতব মেঝেতে লুটিয়ে রয়েছে রোজা, চোখ জোড়া বন্ধ, ক্ষীণভাবে চলছে শ্বাসকার্য। সমস্ত শরীর যেন জমাট বেঁধে পাথর হয়েছে, তাতে কলঙ্কিত চিহ্নে ছড়াছড়ি। নিজের সামনে ধরিত্রী গুড়িয়ে যাওয়ার মতো অনুভূতি হলো আসমানের। এক ছুটে পৌঁছালো রোজার কাছে। অত্যন্ত যত্নে রমণীকে নিজের বাহুডোরে তুলে নিল আসমান, যেন মোমের পুতুল। সে সামান্য জোর প্রদানে গলিত হবে ছুকলো নিকটে, কম্পিত কণ্ঠে ডাকল, রোজা। মিটমিট করে তাকালো রোজা। ডাকটি তার হৃদয়ে গিয়ে দোলা দিয়েছে যেন। অজানা আবেগে উদ্ভাসিত হলো দুই নয়ন, জমাট রক্তের সাথে মিশ্রিত হয়ে বইতে থাকলো কপল বেয়ে। অত্যন্ত ক্ষীণ কণ্ঠে উচ্চারণ করল, চাঁদ। তৎক্ষণাৎ অমনীষার বুকে আবদ্ধ হলো সে। কাঁপছে তার সর্বাঙ্গ। অনুভব করছে রোজা। একটি অস্ফুট শব্দ তার কানে প্রতিধ্বনি হলো বারংবার, সরি। সরি আসমান। সত্যি সে উচ্চারণ করেছে নাকি ঘোরের মাঝে কল্পনা করছে রোজা? কিছু উপলব্ধি সম্ভব হলো না। পরিশ্রান্ত মস্তিষ্কের পক্ষে একটুখানি বিশ্রাম দরকার। ঘুম আসছে, প্রচণ্ড ঘুম। সুখ অনুভূতির মাঝে উষ্ণতায় জড়ানো আলিঙ্গনে রোজার দৃষ্টি বুঝে এলো। অবশেষে একটি স্বস্তি নিঃশ্বাস নির্গত করে চৈতন্য হারল সে। রোজার শরীর শীতল হয়ে পড়তে আসমান জমে গেল সম্পূর্ণ। বিহ্বল হয়ে তাকে নিজের দিকে ফেরালো, খানিক ঝাঁকালো। রোজা, এই কথা বলো প্লিজ। কোনো প্রতিক্রিয়া নেই। অমানিসা স্বয়ং আধারে আচ্ছাদিত হলো মুহূর্তে। কয়েকের জন্য দিশেহারা প্রতীকের ন্যায় এদিক সেদিক তা চাইলো। অবস্থা লক্ষ্য করে নিহাত এগিয়ে এলো, নিজের পরিধানের জ্যাকেট খুলে ঝেড়ে নিয়ে আসমানের হাতে দিল। জলদি হাসপাতালে নিতে হবে। অবুঝ শিশুর মতো সম্মতি জানলো আসমান। নিহাতের জ্যাকেটটি রোজার শরীরে জড়িয়ে নিয়ে পাজা কোলে তুলেও নিজের বক্ষে আগলে নিয়ে অতি দ্রুত এগুলো সামনে সামনে নিহাত। তার হাতে তখনও রিভলভার রয়েছে। সতর্কিত দৃষ্টির চারিপাশে বিন্দুমাত্র ঝুঁকি নিতেও রাজি নয়। লঞ্চ থেকে বেরিয়ে টার্মিনাল বেয়ে ছুটল আসমান। যতটা দ্রুত সম্ভব তার আলিঙ্গনে অচৈতন্য রোজা মুড়িয়ে রেখেছে নিজের সবটুকু উষ্ণতা দিয়ে। অতিবাহিত হয়েছে 3 দিন। বিখ্যাত বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে রোজাকে। 24 ঘন্টার জন্য নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে রাখা হয়েছিল তাকে। পরবর্তীতে কেবিনে দেওয়া হয়েছে শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ায়, যদিও তার জ্ঞান আসেনি এখনো পর্যন্ত। রেমান পরিবারের প্রত্যেকের জন্য এই 3টি দিন অতিক্রান্ত হয়েছে দুশ্চিন্তায়। বেলাল, রেমান, চারুলতা, নিহাত সকলেই পালাক্রমে থেকেছে রোজার নিকট। আপাতত তার উন্নতি কিংবা অবনতি কোনটি লক্ষ্য করা যাচ্ছে না। 4র্থ দিন বিকেল গড়িয়ে সন্ধ্যা প্রায়। ঔষধি ঘ্রাণপূর্ণ কেবিনটির বিছানায় শুয়ে থাকা রোজা মিটমিট করে চোখ খুলল। সর্বপ্রথম নজর এলো ধপধপে সেলাইন। কানে গেল হার্টবিট মনিটরের মৃদু পিপ পিপ শব্দ। নড়তে গিয়ে অনুভব করলো তার শরীর জুড়ে ব্যান্ডেজ। হাতের তালু, আঙ্গুলের পায়ের আঙ্গুল, মাথা, ঘাড়, উদর বাদ গিয়েছে খুব অংশ কমে। হাতের কবজিতে সংযুক্ত ক্যানোলা বেয়ে রক্তে প্রবাহিত হয়ে চলেছে পূর্ণ পুষ্টি উপাদান সমৃদ্ধ স্যালাইন। প্রাণ ভরে প্রশ্বাস গ্রহণ করলো সে। অদ্ভুত এক প্রশান্তি কাজ করছে বুকে। অসুস্থতা থেকে সুস্থতার পথে বুঝি এমনই অনুভূতি হয়। মাথা ঘুরিয়ে পাশে তাকালো। তাদের সামান্য ব্যথা অনুভব হতেই সুকুচকে ফেলো। নজরে এলো পাশে একটি সোফায় হাত গুটিয়ে বসে থাকা নিহাতকে। একটি বইয়ে মনোযোগী, টানা টানা নয়ন জুড়ে চতুর্ভুজ আকৃতির চশমা, লেন্সের অন্তরালে প্রজ্বলিত চোখ জোড়া দামি রত্নের মতন লাগছে। রোজা আনমনে মৃদু হাসলো, ছোটেও হালকা ব্যথা লাগলো।
ক্ষীণ শব্দটুকু নিহাতের নজর কাটতে যথেষ্ট ছিল। বই রেখে দ্রুত রোজার বিছানার কাছে এলো, চোখ থেকে চশমা খুলে হাসি মুখে ঝুঁকলো। রোজার চিরায়ত স্বভাবে বলেই বসল। ওয়েলকাম ব্যাক ফুলটুসি। রোজা না পারতে পুনরায় হাসলো। লাগুক ব্যথা সামান্য। নিহাত একটি হাত বাড়িয়ে আলতোভাবে স্পর্শ করলো তার ব্যান্ডেজে আচ্ছাদিত কপাল। তুমি তো আমাদের ভয়ই পাইয়ে দিয়েছিলে। যাক, হিটম্যানও তাহলে ভয় পায়। অবশ্যই, আমি তো আর মেশিন না। চোখ টিপ দিয়ে উঠলো নিহাত। ডাক্তারকে ডাকছি, চেক আপ করে নিক তোমার। প্রয়োজন নেই, আমি ঠিক আছি। কাঠের স্টুল টেনে বিছানার কাছে বসলো নিহাত। রোজার দিকে তাকিয়ে একটি দীর্ঘশ্বাস নির্গত হলো তার বুক থেকে। খুব দুশ্চিন্তায় ফেলে দিয়েছিলাম, তাই না? হ্যাঁ, এই কয়েকটা দিন কিভাবে পেরিয়েছে জানো না ফুলটুসি। দুঃখিত। আমি দুঃখিত। সেদিন আমি তোমার পাশেই ছিলাম, তবুও বুঝতে পারিনি, রক্ষা করতে পারিনি। আমি খুব খুব লজ্জিত। আমি বেঁচে থাকা সত্ত্বেও আমার আপন মানুষগুলো বারবার মৃত্যুর দুয়ারে দাঁড়ায়। প্রচন্ড অনুতপ্ত আমি। তোমার আপন মানুষ? জবাব দিল না নিহাত। তাকে এমন গুরুগম্ভীর হতে দেখা যায় না বললেই চলে। রোজা নিজের ক্যানোলা সংযুক্ত হাতটি বাড়ালো কাপা কাপা ভাবে। তা মাঝপথে পাকড়াও করে আলতোভাবে নিজের উভয় মুঠোয় ধরল নিহাত, অতি যত্নে যেন এক প্রজাপতিকে ধরে রেখেছে। তুমি আমাকে রক্ষা করতে গিয়েছো নিহাত, এটুকুই যথেষ্ট। কোনো কিছুর পরোয়া না করে ছুটে গিয়েছো আমার স্বার্থে। আমি তোমার কাছে কৃতজ্ঞ। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। নিহাতের অধর কাঁপলো, কিন্তু কিছু উচ্চারণ করতে পারল না। ব্যান্ডেজে পরিহিত হাতেই রোজা সামান্য চেপে তার হাতটি ধরে হাসার চেষ্টা করলো। ধন্যবাদ নিহাত। আমার একটা বোন ছিল। নিহাতের অতর্কিত উচ্চারণে রোজা থমকালো, নিঃশব্দে শুনে গেল। চট্টগ্রামে থাকতে একসঙ্গে খেলতাম আমরা। ওদের বস্তির ঘরে কত গিয়েছিলাম। না খেতে পেয়ে ওর মা আমাদের দুইজনকে মরিচ ভাত দেখিয়ে খাইয়ে দিত। আপন স্মৃতির দুনিয়ায় ডুবে গিয়েছে ছেলেটি। তার চলচলে দৃষ্টি মাঝে চেয়ে থাকলো রোজা। কত কি চেপে রেখেছে নিজের মাঝে সে, কত না বলা রচনা রয়েছে তার জীবনটিতে। আপাতত দৃষ্টিতে নিহাত প্রচন্ড সুখী একজন মানুষ, কিন্তু অভ্যন্তরে সে কি নিজের অদরের হাসি দিয়ে আপন যন্ত্রণা ঢেকে রাখছে না? কি হয়েছিল ওর? রোজার প্রশ্নে একটি ঠোক গিলল নিহাত জানালো। ট্রেনে কাটা পড়েছিল, দর থেকে মাথা একদম আলাদা হয়ে গিয়েছিল। এক শিহরণ খেলে গেল রোজার মাঝে। ইচ্ছে হলো উঠে বসে তার সামনে নতমুখে বসে থাকা ছেলেটিকে একটু ভরসা দেয়া, কিন্তু তা সম্ভব নয়। নিহাত খুবই দ্রুতই নিয়ন্ত্রণে নিল নিজেকে। মাথা ছেড়ে বলল, যাকগে সেসব। আমি দুঃখিত, তোমাকে এই মুহূর্তে এসব বলা উচিত হয়নি। আমার মাঝে কি সেই বাচ্চা মেয়েটিকে দেখতে পাও? এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো নিহাত রোজার মুখপানে। সরাসরি উত্তর না করে বলল, আমাকে কখনো ছেড়ে যেও না, কেমন? না হলে আমি ফুলটুসি বলে খ্যাপাবো কাকে? চিন্তা করো না, একবার যখন তোমার ঘাড়ে ঝুলেছি এত সহজে নামবো না। তা মানবে কেন? একটা রাক্ষসী তো। আর তুমি কি খোকস? আমি হলাম এক সুদর্শন পুরুষ, যার রূপের ঝলকে পড়ে লাখ লাখ রমণীর মন। এমন সুদর্শনকে খোকস বলতে বিন্দুমাত্র লজ্জা হলো না? মিস্টার বাংলাদেশে অংশ নিয়ে জিতে দেখাও, তাহলে বুঝবো কত বড় সুদর্শন তুমি। মিস্টার বাংলাদেশ মাত্র এইটুকু? আমি তো মিস্টার ইউনিভার্স, এক তুড়ি বাজিয়ে হয়ে যাব। একবার ভেবে দেখো আমার বউ কতটা ভাগ্যবতী। গ্যাস লাগবে না, আমার রূপের আগুনেই রান্না হবে। বিদ্যুৎ চলে গেলে আমার রূপের ঝলকে ঘর আলোকিত হয়ে যাবে। ঝগড়া? শুধু এই ক্ষমাটা নিয়ে সামনে দাঁড়াবো, অমনি সব রাগ ছেড়ে ফেলে লাফিয়ে পড়বে বুকে। হাসি দমকে রোজার সর্বাঙ্গ কেঁপে উঠল। এই নিহাত আর ঠিক হলো না। সে এমনই থাকবে সর্বদা, সকলের মাঝে খুশি বিলিয়ে যাবে আপন চিত্তে। আউচ! হাসতে হাসতে শরীরে ব্যথা উঠে গেল, তাই নিহাত বক্তব্য থামিয়ে উঠে দাঁড়ালো, মাথা দুলিয়ে তুলে জানালো, চুপটি করে শুয়ে থাকো এখন, আমি ডাক্তারকে বলছি। আর সবাইকে ফোন করে সুসংবাদ জানিয়ে দিই, চিন্তায় আছে। এক অবাধ্য ইচ্ছা হলো রোজার অন্তরে বিশেষ একজনের খবর জানার, কিন্তু কেন যেন জিজ্ঞেস করতে পারল না, শুধু নিঃশব্দে সম্মতি জানালো।
একটি সপ্তাহ পেরোলো, রোজাকে আরো কিছুদিন হাসপাতালে থাকতে হবে। তার হাড় ভাঙেনি, কিন্তু ফ্র্যাকচার হয়েছে প্রচুর। ছোট বড় ক্ষত তো রয়েছেই, সেগুলো শুকিয়ে আসা প্রয়োজন। এই কিছুদিনে ডাক্তারের পরামর্শ, নার্সরা তাকে হালকা পাতলা ব্যায়ামও করিয়েছে। নতুনভাবে হাঁটাচলা আয়ত্তে আনতে হয়েছে। আঙুল জুড়ে ব্যান্ডেজ রয়েছে অল্প স্বল্প, নাড়ানো শিখেছে। পরনির্ভরশীল থেকে ধীরে ধীরে নির্ভরশীল, আত্মনির্ভরশীল হচ্ছে। এই কয়েকদিনে বিলাল রেহমান, চারুলতা এবং নিহাত প্রত্যেকেই আসছে তার সঙ্গে সাক্ষাৎ করতে। বেশ খানিক সময় কাটিয়ে যায়। নিহাত রোজাকে হাত পায়ের হালকা কিছু এক্সারসাইজ শিখিয়ে দিয়েছে, ব্যথা কমিয়েই ঠিকভাবে কিভাবে নড়াচড়ার জন্য। চারুলতা তার জন্য খাবার রেঁধে এনেছে। বেলাল উনি কিছুই করেনি, তবুও যেন অনেক কিছুই করেছেন। তার আবেশ মাখানো ভরসাবাণী এবং উষ্ণ ছোঁয়া পেলে অনুভূত হয় যে না, রোজা একলা নয়, তার মাথার উপর যেন এক বিস্তৃত সুবিশাল বটবৃক্ষের ছায়া রয়েছে। এত এত পাওয়ার ভিড়ে সব থেকে বড় না পাওয়াটা রয়ে গিয়েছে আসমান। চুল পরিমাণ সময়ের জন্য তার সাক্ষাৎ লাভ হয়নি। কেউ আসমানকে নিয়ে রোজার সামনে একটি শব্দ উচ্চারণ করে। রোজাও নিজে থেকেও কিছু জিজ্ঞেস করেনি, তার কোনো প্রকার আশা নেই। তবুও অবাধ্য এই অন্তর, যে কোনো যুক্তি তর্ক মানে না, শুধু আবেগ বোঝে। সেদিন লঞ্চে আসমানের প্রলয়ঙ্কারী রূপ স্মৃতির চিত্রপটে দগদগে গাড়িতে চিত্রিত হয়েছে। ভোলা যে অসম্ভব। কেন করেছিল সে অমন? রোজার জন্য, নাকি আপন আফসোস থেকে? এর জবাব হয়তো কোনোদিন লাভ সম্ভবই নয়। নভেম্বরের কত তারিখ আজ হিসেব নেই। নার্স এলে জিজ্ঞেস করবে ভাবলো রোজা। তার চাকরি উচ্ছন্নে গিয়েছে। ফাউন্টেন পেনের সম্পাদক জ্যাক হেনরিকে অবশ্য জানিয়েছে দুর্ঘটনার কথা। তার কিছুদিনের ছুটি মঞ্জুর হয়েছে। ফারিয়াও খুব বেশি কিছু মনে করবে না। রোজাকে বেশ পছন্দ করে সে, কিন্তু তাও নিজের একটি বোধ রয়েছে। প্রাইভেট হাসপাতালে অভিজাত কেবিনে বসবাস করছে সে, তার খরচও রয়েছে। হ্যাঁ, দাদুর চিকিৎসার জন্য নিজের ভরণ পোষণ এবং খরচের জন্য আসমানের মুখোপেক্ষী হয়েছিল সে, কিন্তু তা একটি চুক্তি ছিল। তখন জীবনের উপর নির্ভর করা ব্যতীত উপায় ছিল না, কিন্তু বর্তমান তো ভিন্ন। বাধ্যকতা নেই। এভাবে চলবে কতদিন? ভাবনাগুলো রোজাকে বেদনা দিচ্ছে। বিছানায় শুয়ে এক মনে ভেবেই চলেছে উপায়। রাত্রি নেমেছে নগরে। দূর থেকে যানবাহনের হর্নের আওয়াজ ভেসে আসছে, তার সঙ্গে মৃদু কোলাহল। বায়ু প্রবাহ হচ্ছে, বাহিরে শীতল সেই হাওয়ায় দুলে চলেছে জানালার কাছে ঝুলন্ত পর্দা। উষ্ণ কম্বলের অভ্যন্তরে আলসেমি ভঙ্গিতে এলিয়ে বিনা কারণে দীর্ঘশ্বাস পেল রোজা। শুধু শারীরিক আঘাত নয়, কামরুলের ঘটনাটি তাকে প্রচণ্ড মানসিক আঘাত দিয়েছে। রাতে দুঃস্বপ্ন দেখে জেগে উঠেছে, ক্ষণে ক্ষণে চমকে যায়। কেউ স্পর্শ করতে এলেও অন্তর কেঁপে উঠছে। অতি যত্নে তা নিজের মাঝে লুকিয়ে রেখেছে মেচি। তার জন্য অনেক করেছে সবাই, এর অধিক কিছু তার প্রাপ্য নয়। লাভ কি দুশ্চিন্তা দিয়ে? দাদুর কথা মনে পড়লো হঠাৎ। ইউনুস রহমান থাকলে আজ তাকে জড়িয়ে ধরে নিজেকে উজাড় করে দিতে পারত রোজা, কিন্তু তা যে এই পৃথিবীতে সবচেয়ে বড় অসম্ভব বিষয়। এক ফোঁটা অশ্রু জমলো নয়ন কোণের। ঠিক তখনই মৃদু আওয়াজ শোনা গেল। কেবিনের দরজা খুলছে কেউ। রোজা ফিরে চাইলো না, দেখলো না। নিশ্চয়ই নার্স এসেছে। ক্রমেই সন্নিকটে এসে থামলো এক অস্তিত্ব। তার উষ্ণ প্রভাব এবং পরিচিতি সুখসানে রোজার অন্তর জুড়ে তরঙ্গ খেলে গেল। এক ঝটকায় পেছনে ফিরে তাকালো। বিছানার কাছে দাঁড়িয়ে আছে আসমান। কালো একটি ওভারসাইজ হুডি এবং গ্যাভার্ডিংয়ে আবৃত তার সুগঠিত অবয়ব। উভয় হাত ভরে রেখেছে হুডির আস্তিনে। চুপিচাও মাথায় তোলা মাস্কের অন্তরালে শুধুমাত্র নয়ন জোড়াই শীতল অভিব্যক্তিতে চেয়ে আছে। কিছু উচ্চারণ করল না রোজা। একটি শক্ত ঢোক গলাধকরণ করে চিত হয়ে শুল। চাইল না আসমানের তরে। অমানিশা নীরব থাকলো দীর্ঘক্ষণ। তারপর স্টুল টেনে বসলো বিছানার পাশে। আবারও নীরবতা। কতক্ষণ পেরোলো? 1 মিনিট, 2 মিনিট, মিনিট 15। নৈশব্দ আজ ছড়িয়েছে দিয়েছে আপন মায়াজাল, যে জাল ছিন্ন করার কষ্টকর। কেমন আছো? কণ্ঠটি শ্রবণ হতেই সমগ্র অস্তিত্ব বিদ্রোহ করে উত্তর করতে চাইল, কিন্তু মস্তিষ্কের জোরে রোজা নিজেকে ঠেকালো। নীরব থাকলো, যেন জবাব প্রদানে আগ্রহী নয়। মিনিট 3 অপেক্ষা করলো আসমান। তৃতীয়বার জিজ্ঞেস করলো, অভিমান করেছো? প্রশ্নতে কিছু একটা তো ছিল, যার দরুন সহসাই রোজার দৃষ্টি ঝাপসা হলো অশ্রুতে।
অতি দ্রুত তা লুকাতে মুখ ফিরিয়ে নিল সে। চেয়ে থাকলো জানালার দিকে। দেখতে না পেলেও একটি নড়চড় শুনতে পেল। অনুভব করলো আসমান স্টুল ছেড়ে বিছানায় বসেছে। তারপরে তার উপর ঝুঁকে এলো অমানিসা। উভয় হাত দুপাশে রেখে আবদ্ধ করলো মেঝে। দৃষ্টিপাত ঘটাতে চাইলো রোজার মাঝে, কিন্তু অভিমানের পাহাড় যে অন্তর্জুড়ে। কথা বলবে না? নীরবতা, যেন আসমানের ব্যবহারই তাকে ফিরে দেওয়া হচ্ছে প্রতিদান স্বরূপ। অন্তত একবার তাকাও। অধর অধর চাপলো রোজা। কম্বলে আড়ে মুষ্টিবদ্ধ করলো উভয় হাত। ব্যথা লাগে লক্ষ্মী, তবুও নিয়ন্ত্রণ প্রয়োজন। আবেগে ভাসানো যাবে না কি নিজেকে। তার দিকে হাত বাড়লো আসমান, কিন্তু অন্তিম মুহূর্তে কি যেন ভেবে গুটিয়ে নিল নিজেকে। সোজা হয়ে বসলো। সিদ্ধান্তহীনতায় ভুগছে অস্তিত্ব। পুনরায় দীর্ঘ মুহূর্ত নিঃশব্দ রাজত্ব। একটি নিঃশ্বাস ত্যাগ করে রোজা মৃদু কঞ্চে বলল, তোমাকে ধন্যবাদ সেদিন আমাকে রক্ষা করার জন্য। নিশ্চুপ আসমান। আমার উপরে তোমার ঋণের বোঝা বৃদ্ধি পেয়েছে, চিন্তা করো না। একটু সময় দাও, নিজেকে গুছিয়ে নিয়ে আস্তে আস্তে সবটা শোধ করে দেওয়ার চেষ্টা করব। এবারেও নিঃশব্দ। আমাকে দেখতে এসছো, আমি ঠিক আছি, সুস্থ হয়ে যাব কিছুদিনের মধ্যে। ধন্যবাদ আবারও। তুমি এখন আসতে পারো, আমার ঘুম পাচ্ছে, একটু ঘুমাবো। হ্যাঁ, আমি চলে গেলে খুশি হবে? তোমার উপস্থিতি পীড়াদায়ক। কথাটা বলতে বুকে বাঁধলো শতবার, তবুও উচ্চারিত হলো। স্পষ্ট দেখলো আসমানের এক হাত মুঠো পাকিয়ে বিছানার চাদর আঁকড়ে ধরেছে। হৃদয় রাজকে আঘাত করতে হাহাকার অন্তর জুড়ে। হওয়াই উচিত। এই অভিশাপের উপস্থিতি বড়ই অশুভ। ক্রোধ হলো রোজা। ছেলেটি নিজেকে দোষারোপ করছে, এর প্রতি কি সামান্য ক্ষেতটুকু প্রদর্শন করা যাবে না? হাত তুলে দুর্বল ঘুষি বসালো পিছে, তাতে নিজেই খাত পেল। তবুও বার কয়েক ঠেলে বিড়বিড় করলো, ইডিয়ট, আমি তোমাকে ঘৃণা করি। একটা পাষাণ্ড, নির্দয়, নিষ্ঠুর, জঘন্য লোক। ঘুরে রোজার হাত পাকড়াও করলো আসমান। নিজের দু হাতের মুঠোয় ব্যান্ডেজে পাকানো হাতখানি তুললো সযত্নে। কৃষ্ণ গহ্বর ছুড়ে দুশ্চিন্তা। স্টপ প্লিজ, ডোন্ট হার্ট ইয়োরসেলফ। অভিমানী হিম পর্বত গলে অশ্রু হয়ে ঝরতে লাগলো নয়ন বেয়ে। বড্ড বদভ্যাস হয়েছে তার। প্রিয়তম নিকটে কিছুতেই লুকাইতে থাকে না অনুভূতি। আস্ফালন ঘটে তীব্রভাবে। রোজার ক্রন্দনরত অবয়বে তাকালো আসমান। তার শীতল দৃষ্টির মাঝে জলজল করে উঠল আবেগের ফোঁটা। একটি হাত অগ্রসর করে কপাল মুছল জ্যোৎস্নার। পুনরায় সিক্ত হয়ে পড়ল তা বিসর্জন ধারায়। অসহ্যকর এই অনুভূতি। আমি তো চাই না, তবুও কেন ফিরে ফিরে আসে? কেন তুমি ফিরে আসো? হারিয়ে যেতে পারো না? কিংবা আমি নিঃশেষ হয়ে যেতে পারি না চিরতরে? আসমানের বৃদ্ধাঙ্গুল ছুঁয়ে গেল রোজার অধর। আলতো চাপে বাকরুদ্ধ করলো শব্দদের। চলচলে আবেদনে ঝুঁকলো অতি নিকটে। অনুভূতির প্রকম্পন তুলে কপালে কপাল ঠেকালো। বুঝে ফেলো আখি জোড়া। স্তব্ধ হয়ে রইল রোজা। কান্না তার গলা পাকিয়েছে কঞ্চে। ভেবেছিলাম অবহেলায় মুক্তি, দূরে ঠেলে দিয়েছিলাম ভালো থাকার অঙ্গীকারে। বুঝতে পারিনি কত বড় ভুল করেছে এই অস্তিত্ব। বাক্যগুলো আসমানের অনুভূতি প্রকাশে যথেষ্ট। অত্যন্ত রোজার, অন্তত রোজার নিকট বুঝতে পারে সে এই বান্দাকে, তার না বলা অনুভূতিকে। রোজাকে বারংবার দূরে ঠেলেছে অমানিসা। কেন? কারণ সে ভয় পেয়েছিল নতুন এক সম্পর্কে নিজেকে আবদ্ধ করার ভয়। নিজের অভিশপ্ত ভাগ্যচক্রে কাউকে টেনে আনতে বাদ সাধছিল মস্তিষ্ক। অন্তরের চাহিদা উপেক্ষা করে তাই তীব্রভাবে আঘাত করেছে, দূরে পাঠিয়েছে সর্বশক্তিতে। নিজের প্রতি নিজেই হতাশা অমানিসা। ভাগ্যের প্রতি ভরসা নেই তার বিন্দুমাত্র। আসমানে বদ্ধ চোখের পাতা বেয়ে চপচপ করে অশ্রু গড়িয়ে পতিত হলো রোজার কপল। উভয় অশ্রু আজ মিলেমিশে একাকার। ক্রন্দনরত কণ্ঠে রোজা বলল, ঠিক আছে, চলে যাব দূরে, কথা দিচ্ছি। আর কষ্ট দিব না। তুমি ভালো থেকো নিজের মতন। আমি না হয় তোমায় দূর থেকেই চাইবো। বুঝবো তোমার অনুভূতি আমার ভাগ্যে লেখা হয়নি, কেমন? না। অতর্কিতে খুলে গেল আসমানের আখি জোড়া। ভয়ত দৃষ্টিতে তাকালো সে রোজার পানে। অশ্রুসিক্ত নজরে বিড়বিড় করলো, প্লিজ যেও না। অত্যন্ত ক্ষীণ শোনালো কণ্ঠটি। আসমানের অভ্যন্তর থেকে এমন অনুভূতিপূর্ণ
স্বরের উদ্গীরণ রোজা সম্ভব। রোজা এর পূর্বে ধারণা করেনি কোনোদিনও। তোমায় রক্ষা করার ওয়াদা করেছি, পালন করব অন্তিম মুহূর্ত পর্যন্ত। সুস্থ হও, বাসায় নিয়ে যাব। চাঁদ আর নয়, আমায় ক্ষমা করো, কিন্তু বোঝা আর বাড়িও না। ঋণের শৃঙ্খলে জর্জরিত করো না, দোহাই লাগে। জোরলো এক ফোঁটা অশ্রু পতিত হলো রোজার নয়ন বরাবর। বুঝে এলো পল্লব, অনুভব করলো অমানিসার অনুভূতিকে। পুনরায় কপালে ছেকলো কপল তালু মুঠোয় হাতে স্পর্শ হলো প্রশস্ত বক্ষ বারবার বরাবর। চোখ খুলে আসমানের নত অবয়ব লক্ষ্য করল রোজা, যেন প্রলয় স্বয়ং সমর্পণ করেছে নিজেকে তার পদক্ষেপে। তুমি কি চাও রোজা? ভাঙা ভাঙা শোনালো কণ্ঠস্বর। প্রশ্বাস টানল রোজা, দ্রুত ঘুচেছে আজ, আবেগের তাড়নায় ধুকছে অন্তর। জোরপূর্বক পরিণতি চাই না, তাই বলছি বিদায় দাও। কিন্তু আমি যে চাই। দৃষ্টি মেলে রোজার নয়নে, নিগুড় দৃষ্টিপাত ঘটালো আসমান। ঘোষণা করলো, ভুল শুধরাতে চাই, উপেক্ষক নয় রক্ষক হতে চাই। জীবন নতুনভাবে আরো এক পাঠ পড়িয়েছে আমায়। বিচ্ছেদের বদলে মিলন চাই, হৃদয় ভাঙতে নয় জুড়াতে চাই। দূরে সরিয়ে রক্ষার বদলে কাছে টেনে ভাগ্যের চোখে চোখ রেখে মোকাবেলা করতে চাই। একটাবার সেই সুযোগ দেবে আমাকে? হৃদস্পন্দন থমকে এলো, সমস্ত বিষাদ যেন দূরীভূত হলো সন্নিকটতার মায়ায়। বাঁধ ভেঙে এলো অশ্রুর জোয়ার, অনুধাবন করতে পারছে অন্তর। আসমানের পরবর্তী বক্তব্য কি হতে পারে? বেহায় অন্তর পুনরায় বুক বাঁধলো আশায়। এবার ভাগ্য নিরাশ করলো না, আরো নিকটে ঝুঁকলো আসমান। রোজার কপালে লুটিয়ে পড়লো তার মসৃণ চুলের গুচ্ছ, নাকের ডগায় ছেকলো মাস্ক, যা আনমনেই আঙুল বাড়িয়ে টেনে সরিয়ে দিল রোজা। হৃদয়েশ্বরের অস্তিত্ব অবলোকন করতে চায় তার সত্তা। অবশেষে ধ্বনিত হলো, আমায় বিয়ে করবে রোজা? চিকরে এলো অশ্রু জলে, আবেগে কপল অধর শিশির তরঙ্গ খেলো অঙ্গে। সুধার মতন বারংবার প্রতিধ্বনি হয়ে চলল অমিত কণ্ঠস্বর। কথা দিচ্ছি, চেষ্টা করব নিজেকে গোছানোর। রোজার কপালে লেপটে যাওয়া কেশরাজি সরিয়ে দিতে দিতে অতি আবেগে আসমান আবারও জানালো, তোমার তরে আরো একবার বিনাশ ঘটুক আমার।